অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের চতুর্থ অধ্যায়ের পাঠ্যাংশ চাপ বলয় ও বায়ুপ্রবাহ এই সম্বন্ধে আলোচনা করব। আগের দুটো ভিডিও বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আজ আমরা বায়ুর চাপ বলয়ের অবস্থার পরিবর্তন এই সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা পৃথিবীর মানচিত্র যদি আমরা লক্ষ্য করি বা গ্লোবে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো এটা নিরক্ষরেখা 0 ডিগ্রি, 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ কর্কটীয় উচ্চচাপ, 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ, আর 90 ডিগ্রিতে সুমেরু উচ্চচাপ, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ মকরীয় উচ্চচাপ, 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ, আর 90 ডিগ্রি অক্ষাংশে কুমেরু উচ্চচাপ বলয়গুলো অবস্থান করে। জলবিষুব মহাবিষুব এই দুই দিন অর্থাৎ 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর সূর্যরশ্মি লম্বভাবে নিরক্ষরেখার উপর পড়ে, ফলে দিন রাত্রি সমান হয়। তাই চাপ বলয়গুলো নিজের অবস্থানে থাকে। নিরক্ষীয় নিম্নচাপ, কর্কটীয় উচ্চচাপ, এই চাপ বলয় নিজের অবস্থানে থাকে। এরপর সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সময় চাপ বলয়গুলো উত্তর দিকে ও দক্ষিণ দিকে সরে যায়। 21শে জুন কর্কটক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, আর মকর সংক্রান্তি রেখা 22শে ডিসেম্বর মানে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, ফলে বায়ুর চাপ বলয়গুলোর অবস্থার পরিবর্তন ঘটে। চাপ বলয়ের অবস্থার পরিবর্তনের কারণে 30 থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। অঞ্চলগুলোই গ্রীষ্মকালে আয়ন বায়ু, আবার শীতকালে পশ্চিমা বায়ু প্রবাহের পরিবর্তন লক্ষ্য করা যায় স্বাভাবিক অবস্থার থেকে। এখানে গ্রীষ্মকালে আয়ন বায়ুর প্রবাহ আমরা ভূমধ্যসাগরীয় অঞ্চল যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এটা ভূমধ্যসাগর গ্রীষ্মকালীন আয়ন বায়ু, গ্রীষ্মকালীন আয়ন বায়ু। সূর্যের উত্তরায়ণের সময় সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেওয়ায় কর্কটীয় উচ্চচাপ বলয়টি উত্তর দিকে সরে যায়। এখানে যে কর্কটীয় উচ্চচাপ বলয়, এই উচ্চচাপ বলয়টি উত্তর দিকে সরে যায়। ফলে গ্রীষ্মকালে স্থলভাগ থেকে আগত উত্তর পূর্ব আয়ন বায়ু, স্থলভাগ থেকে আগত যে উত্তর পূর্ব আয়ন বায়ু, স্থলভাগ থেকে আগত উত্তর পূর্ব আয়ন বায়ু প্রভাবে ভূমধ্যসাগরের সন্নিহিত দেশগুলিতে বৃষ্টিপাত প্রায় হয় না। যেহেতু স্থলভাগ থেকে এই বায়ু আসছে, তাই জলীয় বাষ্প কম থাকার কারণে ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টিপাত প্রায় হয় না গ্রীষ্মকালীন আয়ন বায়ু। একইভাবে আমরা যদি লক্ষ্য করি ভূমধ্যসাগর তার তীরবর্তী অঞ্চল শীতকালীন পশ্চিমা বায়ু, শীতকালীন
শীতকালীন পশ্চিমা বায়ুর প্রভাবে পশ্চিম দিক থেকে যে বায়ু প্রবাহিত হয়, শীতকালীন পশ্চিমা বায়ু না দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু শীতকালে যখন প্রবাহিত হয় তখন ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে শীতকালে কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এখানে তোমাদের বইয়ে এক প্রশ্ন দেওয়া আছে না, পর্তুগাল, স্পেন, ইতালি, ফ্রান্স কোন বায়ুর প্রভাবে কোন ঋতুতে বৃষ্টিপাত হয়? না পর্তুগাল, স্পেন, ইতালি, ফ্রান্স এগুলো ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল। এখানে শীতকালে বৃষ্টিপাত হয় কোন বায়ুর প্রভাবে? না দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়। তো আমি আবার বলছি, 21শে মার্চ 23শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়, চাপ বলয়গুলো সঠিক অবস্থানে থাকে। এরপর উত্তরায়ণের সময় সূর্য উত্তর দিকে সরে আসে এবং 21শে জুন করটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, ফলে বায়ুর চাপ বলয় উত্তর দিকে সরে যায়। আবার 22শে ডিসেম্বর মকরক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, ফলে চাপ বলয়গুলো স্বাভাবিক অবস্থান থেকে নিচের দিকে দক্ষিণ দিকে সরে আসে। এই কারণে 30 থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানগুলোতে কি হয় না বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন আমরা যদি লক্ষ্য করি ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল, তাহলে এখানে এই কর্কট উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে যে আয়ন বায়ু প্রবাহিত হয়, উত্তর পূর্ব আয়ন বায়ু, সেই আয়ন বায়ুর প্রভাবে এখানে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না। আবার পশ্চিমা বায়ু শীতকালে যদি আমরা লক্ষ্য করি, পশ্চিমা বায়ু দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর ফলে শীতকালে ভূমধ্যসাগর তীরবর্তী অঞ্চল, স্পেন, ফ্রান্স, ইতালি এসব জায়গায় প্রচুর বৃষ্টিপাত হয়। আর এই অঞ্চলটাকে মনে রাখবে ফলের জুড়ি বলা হয়, কারণ শীতকালীন বৃষ্টিপাত হওয়ার কারণে প্রচুর ফল উৎপাদন হয়। এরপর আমরা সাময়িক বায়ু সম্বন্ধে আলোচনা করব। সাময়িক বছরের একটা নির্দিষ্ট ঋতুতে বা দিন রাত্রের একটি নির্দিষ্ট সময়ে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় সাময়িক বায়ু। এই সাময়িক বায়ু আমরা দুই প্রকারের, এটা হচ্ছে সমুদ্র বায়ু, সমুদ্র বায়ু, আর একটা হলো স্থলবায়ু। না সমুদ্র বায়ু কি? না আমরা জানি না সূর্যের তাপে দিনের বেলায় স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয়, জলভাগ উত্তপ্ত হতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে। তাই স্থলভাগে উত্তপ্ত বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, তাই সেখানে একটি নিম্নচাপের সৃষ্টি হয়। জলভাগে অপেক্ষাকৃত উচ্চচাপ থাকে, তখন এই জলভাগের যে ঠান্ডা ভারী বায়ু স্থলভাগের দিকে ছুটে আসে, একে বলা হয় সমুদ্র বায়ু। অর্থাৎ সমুদ্র থেকে বায়ু জলভাগের দিকে ছুটে আসে, এটা বলা হয় সমুদ্র বায়ু। তোমরা সমুদ্র উপকূলে যদি গিয়ে থাকো তাহলে দেখে থাকবে বিকেল দিকে বা সন্ধ্যার দিকে একটা বায়ু প্রবাহিত হয়, ঠান্ডা বায়ু, সমুদ্র থেকে বায়ু আসে, তাই এটাকে বলা হয় সমুদ্র বায়ু। সন্ধ্যের দিকে বায়ুর তীব্রতা বাড়ে। সমুদ্র বায়ু যদি আমরা একটা চিত্র অঙ্কন করি তাহলে আমরা দেখতে পাবো বিশাল জলরাশি সমুদ্র। কি হয় না সমুদ্র থেকে
সমুদ্র বায়ু নাম অনুযায়ী প্রবাহিত হয় সমুদ্র থেকে প্রবাহিত হয়। সূর্যের তাপে স্থলভাগ উত্তপ্ত হয়, এখানে বায়ু উপর দিয়ে উঠে যায়, নিম্নচাপের সৃষ্টি হয়, অপেক্ষাকৃত উচ্চচাপ থাকে, এই ধার থেকে বায়ু ছুটে আসে, এখানের বায়ু সার্কুলার ভাবে আবার এখানে নেমে আসে, এটা হলো সমুদ্র বায়ু। দিনের বেলায় সন্ধে বিকেল থেকে সন্ধ্যের দিকে বায়ুর তীব্রতা বাড়ে। এরপর আমরা সমুদ্র স্থলবায়ু সম্পর্কে আলোচনা করব। যদি আমরা একটা চিত্র অঙ্কন করি, স্থলভাগ এখানে সমুদ্র, না এখানে আমি চাঁদের ছবি আঁকবো, কারণ রাত্রিবেলার ঘটনা, স্থলবায়ুটা রাত্রিবেলার ঘটনা, তাই আমি এখানে একটা চাঁদের ছবি আঁকছি। না রাত্রিবেলায় কি হয়, রাত্রিবেলায় স্থলভাগ দ্রুত উত্তপ্ত যেমন হয় সেরকম দ্রুত ঠান্ডা হয়ে যায়, জলভাগ অপেক্ষাকৃত উত্তপ্ত থাকে, কারণ আমরা জানি জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, জল উত্তপ্ত হতে যত সময় নেয় আবার ঠিক ঠান্ডা হতেও তত সময় নেয়, তাই জলভাগ যেহেতু পরে ঠান্ডা হয় তাই রাত্রিবেলায় জলভাগের উপরে বায়ু উত্তপ্ত থাকে, এখানে বায়ু হালকা হয়ে প্রসারিত হয়ে উপর দিকে উঠে যায়, তখন স্থলভাগের থেকে স্থলভাগ তখন শীতল, তখন স্থলভাগ থেকে ঠান্ডা ভারী বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয় এবং সমুদ্রের দিকে এই বায়ু প্রবাহিত হয় স্থলভাগ থেকে, তাই এই বায়ুকে বলা হয় স্থলবায়ু। কোন দিক থেকে প্রবাহিত হয় স্থলবায়ু, না স্থলভাগ থেকে, স্থলভাগ থেকে বায়ু প্রবাহিত হয়। রাত্রি থেকে ভোরের দিকে এই বায়ুর তীব্রতা বাড়ে। এই গেল স্থলবায়ু আর সমুদ্র বায়ু। কয়েকটা বৈশিষ্ট্য, স্থলবায়ু সমুদ্র বায়ু দৈনন্দিন ঘটনা, সময়ের নির্দিষ্ট ব্যবধানে সময়ের নির্দিষ্ট ব্যবধানে প্রবাহিত হয়। আর 3 নম্বর, উপকূল থেকে 150 কিলোমিটার দূর পর্যন্ত এর প্রভাব লক্ষ্য করা যায়। এখানে কয়েকটি প্রশ্ন, কোন বায়ু উপকূলবর্তী অঞ্চলে বেশি বৃষ্টিপাত ঘটায়, না আমরা উপকূলে বৃষ্টিপাত ঘটায় কোন বায়ু, না যেটা সমুদ্র থেকে যে বায়ু আসছে সেটা হলো সমুদ্র বায়ু। ভোরবেলায় পালতোলা নৌকা কোন বায়ুর প্রভাবে সমুদ্রে বা নদীতে চলবে, ভোরবেলায় পালতোলা নৌকা কোন বায়ুর প্রভাবে, তাহলে আমরা ভোরবেলায়
তীব্রতর হয়। তাই স্থলবায়ুর প্রভাবে ভোরবেলায় পালতোলা নৌকা সমুদ্র বা নদীতে চলবে। বিকেলের দিকে সমুদ্র বা নদীর পাড়ে বসলে কোন দিক থেকে ঠান্ডা হাওয়া বইবে? না, সমুদ্র উপকূলে তোমরা গিয়ে থাকলে লক্ষ্য করবে সমুদ্র দিক থেকে ঠান্ডা বাতাস বিকেল দিকে উপকূলের দিকে ছুটে আসে। এরপর সাময়িক বায়ুর আরেকটি বিশেষ প্রকারের হয়, যেটা হলো মৌসুমী বায়ু। শীতকালীন আর গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু। দৈনিক তাপমাত্রার পার্থক্যের কারণে যেমন সমুদ্র বায়ু ও স্থলবায়ু সৃষ্টি হয়, তেমনি দুটো বিপরীত ঋতুতে স্থলভাগ ও জলভাগের বায়ুর উষ্ণতা ও চাপের কারণে মৌসুমী বায়ু সৃষ্টি হয়। গ্রীষ্মকালকে দিন আর শীতকালকে যদি রাত ধরা হয়, গ্রীষ্মকালে স্থলভাগ বেশি উত্তপ্ত হয়, ফলে স্থলভাগ থেকে বায়ু উপর দিকে উঠে যায়, তখন সমুদ্র থেকে বায়ু প্রবাহিত হয়। দৈনিক তাপমাত্রার পার্থক্যের কারণে যেমন সমুদ্র বায়ু স্থলবায়ু প্রবাহিত হয়, সেরকম বছরের দুটি বিশেষ ঋতুতে, দুই বিপরীত ঋতুতে বায়ুর উষ্ণতা ও চাপের পার্থক্যের কারণে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। মৌসুমী বায়ু হলো স্থলবায়ু, মৌসুমী বায়ু, মৌসুমী বায়ু, স্থলবায়ু ও সমুদ্র বায়ু এক বৃহৎ সংস্করণ। অর্থাৎ আমরা গ্রীষ্মকালকে যদি আমরা দিন ধরি, গ্রীষ্মকালকে যদি আমরা দিন আর শীতকালকে রাত ধরি, তাহলে যেমন আমরা সমুদ্র বায়ু স্থলবায়ু লক্ষ্য করেছি, সেরকম গ্রীষ্মকালে কি হয় না, ভারতীয় উপমহাদেশে ও দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ায়, আমি ম্যাপে যদি লক্ষ্য করি, এখানে আমি দেখাতে পারি যে ভারতীয় উপমহাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলে কি হয় না, গ্রীষ্মকালে এখানের বায়ু উত্তপ্ত হয়। উত্তপ্ত হওয়ার কারণে বায়ু হালকা প্রসারিত উপরে উঠে যায়, ফলে এখানে নিম্নচাপের সৃষ্টি হয়। তখন সমুদ্র থেকে ঠান্ডা ভারী বায়ু এই ভারতীয় উপমহাদেশ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলে ছুটে আসে। ফলে এই বায়ু হলো গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু। যেহেতু সমুদ্র দিক থেকে বায়ু প্রবাহিত হয়, তাই এই বায়ুতে জলীয় বাষ্প থাকার কারণে বৃষ্টিপাত হয়। গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু। আবার শীতে কি হয়, শীতকালকে আমরা কি ধরেছি না, শীতকালকে আমরা রাত্রি ধরেছি। অর্থাৎ শীতের সময় জলভাগ বেশি উত্তপ্ত থাকে, ভারত মহাসাগরের উপকূলবর্তী জলভাগ বেশি উত্তপ্ত থাকে। জলভাগ উত্তপ্ত হওয়ার কারণে এখানে জলভাগ এর উপরে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে নিম্নচাপের সৃষ্টি হয়। তখন স্থলভাগ থেকে বায়ু সমুদ্রের দিকে ছুটে আসে। এই বায়ুকে বলা হয় শীতকালীন মৌসুমী বায়ু। শীতকালীন মৌসুমী বায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাত কম হয়। আমরা জানি ভারতে শীতকালে বৃষ্টিপাত কম হয়, তাই বা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় শীতকালীন মৌসুমী বায়ু
এরকম ভাবে প্রবাহিত হয় শীতকালীন মৌসুমী বায়ু। আর গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু ঠিক উল্টা এরকম ভাবে প্রবাহিত হয়। এটা স্থলবায়ু আর সমুদ্র বায়ুর এক বৃহৎ সংস্করণ। এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, শীতকালে মৌসুমের প্রভাবে বৃষ্টি প্রায় হয় না কেন? আমরা দেখছি কি না, শীতকালে স্থলভাগ থেকে বায়ু সমুদ্রের দিকে ছুটে আসে, যেহেতু স্থলভাগের উপর বায়ু আসছে তাই জলীয় বাষ্প কম থাকে, তাই বায়ুতে বৃষ্টিপাত হয় না। ভারতে আমরা জানি যে শীতের সময় বৃষ্টিপাত খুব কমই হয়। মৌসুমী বায়ুকে সাময়িক বায়ু বলার কারণ কি? কারণ মৌসুমী বায়ু একটা নির্দিষ্ট ঋতুতে হয়। গ্রীষ্ম ঋতু আর শীত ঋতু এই দুই নির্দিষ্ট সময়ে হওয়ার কারণে একে বলা হয় সাময়িক বায়ু। এরপর আমরা পড়ব কেটাবেটিক ও এনাবেটিক বায়ু। এনাবেটিক বায়ু আর কেটাবেটিক বায়ু। এনাবেটিক বায়ু, কেটাবেটিক বায়ু। এনাবেটিক বায়ু কে আমরা বলি উপত্যকা বায়ু। উপত্যকা বায়ু বলে থাকি। আর এটা পার্বত্য বায়ু। পার্বত্য বায়ু। এনাবেটিক বায়ু বা কেটাবেটিক বায়ু আমরা লক্ষ্য করি না, এই অঞ্চলে হচ্ছে উপত্যকা। না দিনের বেলায় কি হয় না, দিনের বেলায় উপত্যকার তুলনায় এই অঞ্চল পাহাড়ের ঢালে বেশি উত্তপ্ত হয় এবং সংলগ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে হালকা ও প্রসারিত হয়ে উপরের দিকে উঠে যায়। এখানের বায়ু কি হয় না, উপরের দিকে উঠে যায় দিনের বেলায়, যেটা উপত্যকা বরাবর যায়, তাই এটাকে উপত্যকা বায়ু। উপত্যকা থেকে এই বায়ু যায় বলে এটা উপত্যকা বায়ু বা এনাবেটিক বায়ু। এই বায়ুকে বলা হয় এনাবেটিক বায়ু। তখন ঠান্ডা ভারী বায়ু উপর থেকে শূন্যস্থানে নেমে আসে। একইভাবে উপত্যকা থেকে বায়ু প্রবাহিত হয়, এনাবেটিক বায়ু। আবার কেটাবেটিক বায়ু কি না, উপত্যকা। না রাত্রিবেলায় এই পর্বতের যে ঢাল, এখানে বায়ু দ্রুত ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হলে ভারী হয়, আর উপত্যকা তখন উত্তপ্ত থাকে। ফলে কি হয় না, উপত্যকার পর্বতের ঢাল বেয়ে এই ঠান্ডা ভারী বায়ু উপত্যকার দিকে নেমে আসে। আর যেহেতু উপত্যকায় তখন নিম্নচাপ, উপত্যকার বায়ু উষ্ণ থাকার কারণে উপরে উঠে যায়। এই বায়ু হলো কেটাবেটিক বায়ু। পর্বতের ঢাল বেয়ে যে বায়ু নেমে আসছে এটা বলা হয় কেটাবেটিক বায়ু। এটাও স্থলবায়ু সমুদ্র বায়ুর সংস্করণ। এটাকে আমরা আরেক নামে চিনি পার্বত্য বায়ু, যেহেতু পর্বতের ঢাল বরাবর বায়ুটা নিচের দিকে নেমে আসছে। এখানে আমরা লক্ষ্য করে থাকি না, হিমাচল প্রদেশের কুলু কাংড়া উপত্যকার মাঝের অংশের তুলনায় এই পর্বতের ঢালে, উঁচু ঢালে জনবসতি কিছু বেশি দেখা যায়। কারণ এই ঢালের
আবহাওয়া অপেক্ষাকৃত মনোরম হয়। এরপর আমরা পড়ব স্থানীয় বায়ু। পৃথিবীর নানা অঞ্চলে ওই স্থানের বিশেষ কারণে এক প্রকার বায়ু প্রবাহিত হয়। পৃথিবীর নানা অঞ্চলে স্থানীয় কারণে এক প্রকার বায়ু প্রবাহিত হয়, একে বলা হয় স্থানীয় বায়ু। যে অঞ্চলে বায়ু প্রবাহিত হয় সেখানকার ভাষা অনুযায়ী এর নাম হয়। যেমন আমাদের ভারতের এই অঞ্চলে আমরা যেখানে থাকছি, এখানে গ্রীষ্মকালে যে বায়ু প্রবাহিত হয় তাকে আমরা লু বা আধি বলি। ভারতের গ্রীষ্মকালের বায়ুকে আমরা কি বলি, যে লু বইছে, লু বা আধি। আবার রকি পার্বত্য অঞ্চলে উষ্ণ বায়ু, রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ুকে বলা হয় চিনুক। এরকম স্থানীয় অঞ্চলের বায়ু ওই অঞ্চলের নাম অনুযায়ী এটাকে বলা হয় চিনুক। অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলবর্তী অঞ্চলে শীতল বায়ু হচ্ছে বোরো। অ্যাড্রিয়াটিক সাগরের এখানে যে শীতল বায়ু তার নাম বোরো। এরকম ওই স্থানের নাম অনুযায়ী স্থানীয় বায়ু। এই বায়ু শুধু ওই স্থানেই লক্ষ্য করা যায়, তাই সকল বায়ুকে বলা হয় স্থানীয় বায়ু। সাহারা মরুভূমি উষ্ণ ধূলিপূর্ণ বায়ুকে বলা হয় সিরোক্ষ। সাহারা মরুভূমির উষ্ণ বালিময় যে বায়ু সেটাকে বলা হয় সিরোক্ষ। তাহলে শুধুমাত্র ওই স্থানে সাহারা মরুভূমিতে দেখা যায় এই বায়ু। অ্যাড্রিয়াটিক সাগরে দেখা যায় যে বায়ু সেটা বোরো। রকি পার্বত্য অঞ্চলে উষ্ণ যে বায়ু সেটা চিনুক। ভারতের যে গ্রীষ্মকালে যে বায়ু বইছে সেটাকে লু বা আধি বলা হয়, স্থানীয় বায়ু। এরপর আমরা পড়বো আকস্মিক বায়ু। আকস্মিক বায়ু, আকস্মিক বা হঠাৎ করে এই বায়ু প্রবাহিত হয় না কি কারণে, কোনো অঞ্চলে হঠাৎ করে যদি নিম্নচাপের সৃষ্টি হয়, অর্থাৎ ওখানে বায়ু উষ্ণ হালকায় উপর দিকে উঠে যায়, তখন পার্শ্ববর্তী অঞ্চল থেকে বায়ু ঘুরতে ঘুরতে কুণ্ডলের আকারে ওই সাইডে ছুটে আসে। এইভাবে বায়ু ছুটে আসে এখানে নিম্নচাপের কেন্দ্রের দিকে ছুটে আসে। ফলে একটি ঘূর্ণন বা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, একে বলা হয় ঘূর্ণাবর্ত বা সাইক্লোন। ঘূর্ণাবর্ত বা সাইক্লোন। এর প্রভাবে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়। উত্তর গোলার্ধে বায়ু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, উত্তর গোলার্ধ এই ঘূর্ণাবর্ত উত্তর গোলার্ধে লক্ষ্য করা যায়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে বায়ু প্রবাহিত হয়। আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এই বায়ু প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধে কি হয় না, একইভাবে নিম্নচাপের সৃষ্টি হলে
আকস্মিক বায়ু নিম্নচাপের সৃষ্টি হয়। নিম্নচাপের কেন্দ্রের দিকে পার্শ্ববর্তী উচ্চচাপ থেকে বায়ু ছুটে আসে। নিম্নচাপ আর চার পাশে থাকে উচ্চচাপ, হচ্ছে দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে বায়ু কেন্দ্রের দিকে ছুটে আসে, আর উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখে কেন্দ্রের দিকে ছুটে আসে। এগুলো বলা হয় ঘূর্ণাবর্ত। এরপর প্রতিভ ঘূর্ণাবর্ত, সাইক্লোন বা অ্যান্টিসাইক্লোন। প্রতিভ ঘূর্ণাবর্ত, অ্যান্টিসাইক্লোন। এক্ষেত্রে কি হয় না, কেন্দ্রে হয় উচ্চচাপ, কেন্দ্রে উচ্চচাপ, আর পার্শ্ববর্তী অঞ্চলে এখানে হয় এই রিং বরাবর নিম্নচাপ। তখন উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু ছুটে আসে, একে বলা হয় অ্যান্টিসাইক্লোন বা প্রতিভ ঘূর্ণাবর্ত। উচ্চ অক্ষাংশে প্রতিভ ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়। উচ্চ অক্ষাংশে এই প্রতিভ ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যায়। অপেক্ষাকৃত নিম্ন অক্ষাংশে সাইক্লোন বা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যায়। এই বায়ুর গতিবেগ, প্রতিভ ঘূর্ণাবর্তের বায়ুর গতিবেগ অপেক্ষাকৃত ঘূর্ণাবর্তের থেকে কম হয়। মেঘমুক্ত শুষ্ক রোদ ঝলমলে আবহাওয়া নির্দেশ করে। মেঘমুক্ত শুষ্ক রোদ ঝলমল আবহাওয়া নির্দেশ করে প্রতিভ ঘূর্ণাবর্তের ক্ষেত্রে উত্তর গোলার্ধে। আর দক্ষিণ গোলার্ধে ঠিক উল্টো, ঘড়ির কাঁটার অপোজিট দিকে ঘুরে আসে। তাহলে আমরা এখানে আকস্মিক বায়ু দুই প্রকার দেখলাম, এটা হচ্ছে সাইক্লোন বা ঘূর্ণাবর্ত, আর একটা অ্যান্টিসাইক্লোন বা প্রতিভা ঘূর্ণাবর্ত। সাইক্লোনের ক্ষেত্রে কি হয় না, কেন্দ্রে হয় নিম্নচাপ, পার্শ্ববর্তী উচ্চচাপ বলয় থেকে কেন্দ্রের দিকে বায়ু ছুটে আসে। উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই বায়ু ছুটে আসে, আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে বায়ু ঘূর্ণন ঘড়ির কাঁটার দিকে হয় এবং কেন্দ্রের দিকে ছুটে আসে। এটাকে বলা হয় সাইক্লোন। সাইক্লোন অপেক্ষাকৃত নিম্ন অক্ষাংশে দেখা যায়। সাইক্লোন প্রচুর বৃষ্টিপাত হয়। আর উচ্চ অক্ষাংশে যে সাইক্লোন, সেটা প্রতিভ ঘূর্ণাবর্ত বা অ্যান্টি সাইক্লোন বলা হয়। উচ্চ অক্ষাংশে যে সাইক্লোন অ্যান্টি সাইক্লোন বা প্রতিভ ঘূর্ণাবর্ত তো লক্ষ্য করা যায়, সেটা মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশ নির্দেশ করে। এখানে দুটো প্রশ্ন ছবি দুটোতে, উত্তর গোলার্ধে ও দক্ষিণ গোলার্ধে প্রতিভ ঘূর্ণাবর্তের বায়ুর অভিমুখ কোন দিকে হয় না, উত্তর গোলার্ধ। উত্তর গোলার্ধে প্রতিভ ঘূর্ণাবর্তের বায়ুর গতির অভিমুখ ঘড়ির কাঁটার দিকে, আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়। এখানে দুটো ছবি দেওয়া আছে, একটি রোদ ঝলমল পরিষ্কার আকাশ নির্দেশ করছে, অর্থাৎ এই অঞ্চলটি উচ্চ অক্ষাংশে প্রতিভ ঘূর্ণাবর্তের মধ্যে অবস্থিত। আর একটি জায়গায় প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, সেটা অপেক্ষাকৃত নিম্ন অক্ষাংশে সাইক্লোনের অঞ্চলে অবস্থিত। আজ অষ্টম শ্রেণীর যে চতুর্থ অধ্যায় চাপ বলয় বায়ু প্রবাহ পাঠ্যাংশটি শেষ হলো।